প্রিয় দর্শক, অনেক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর পর্দায়। দেখছেন এভালি প্রেজেন্স বিট সংলাপ। শাহরিনা ওয়াহিদ আছি আজকে আপনাদের সাথে। কথা বলবো আমরা স্বর্ণের দাম এবং বিশ্ববাজার নিয়ে। আমাদের সাথে এর মধ্যে দুইজন অতিথি চলে এসেছেন। আমাদের সাথে আজকে আছেন ডক্টর দিলীপ রায়, উনি আছেন সাবেক সভাপতি বাংলাদেশ জুয়েলার্স সমিতি, এবং আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ। অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সাথে থাকার জন্য। দর্শক, যেহেতু স্বর্ণের দাম নিয়ে কথা বলবো, একটু জানাতে চাচ্ছি যে আন্তর্জাতিক বাজারে আসলে স্বর্ণের দাম বাড়লে তার প্রভাব কিন্তু দেশের বাজারেও এসে পড়ে, এবং স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ার এটি কিন্তু একটি অন্যতম কারণ হিসেবে দেখা যায়। আন্তর্জাতিক বাজারে ডলারের দাম অনেক সময় বাড়তি থাকলে দেখা যায় স্বর্ণের দাম হয় নিম্নমুখী, এবং ঠিক উল্টোটিও হয়। এবং কথা বলবো আজকে এই বিষয় নিয়ে এবং বিশ্ববাজারে এটির কি প্রভাব পড়ছে। কথা বলতে চাচ্ছি দিলীপ রায় আপনার সাথে। জানতে চাবো প্রথমে আমাদের দর্শকদেরকে একটু যদি জানান যে স্বর্ণের দামটা আসলে কমে বাড়ে কি কারণগুলো। ধন্যবাদ। আসলে আমার 30 বছরের জুয়েলারি ব্যবসার যে অভিজ্ঞতাটা আমি দেখেছি, যখনই ভূ রাজনীতিতে কোনো অস্থিরতা দেখা দেয়, সেটা যুদ্ধ বলেন, এবং যখন রাজনীতির বিভিন্ন এক দেশ আর এক দেশে অস্থিরতা আমরা লক্ষ্য করছি, ঠিক সেই মুহূর্তে দেখছি বিশ্ববাজারে এই স্বর্ণ মজুদের এবং যে ব্যবসায়ী সিন্ডিকেট আছে তারা এই জিনিসটাকে একটা পুঁজি করে নেয়। এইটার দাম মূল্যবৃদ্ধিটা বিশ্ববাজার হয় এই কারণে। আর বাংলাদেশের যে কারণে দামটা বাড়ে, কারণ বাংলাদেশের নিজস্ব স্বর্ণের কোনো ইন্ডাস্ট্রিজ নাই এবং এখানে কোনো মজুদ স্বর্ণ নাই, যার কারণে বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে যখন স্বর্ণের দাম বাড়ে, তখন বাংলাদেশে আমরা জুয়েলারি সমিতি সেই দামের সাথে সমন্বয় করে বাংলাদেশে আমরা দামটা নির্ধারণ করে থাকি। সেটা যখন বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পায়, তখন সেই আনুপাতিক হারে আমরা বাজারে আমাদের দেশে স্বর্ণের মূল্যটা বৃদ্ধি করি। ঠিক তেমনি যখন আবার বিশ্ববাজারের দাম কমে যায়, তখনও আমরা ওই দামটাকে আবার নিচে নামিয়ে নিয়ে আসি। এটি হচ্ছে আমাদের ব্যবসায়িক পলিসি, এবং এর বাইরে যে স্বর্ণের বাজারকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা বাংলাদেশের নেই। একটা আনন্দের বিষয় যে অতি সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয় একটি স্বর্ণ নীতিমালা করেছে, যেটা আগে আমাদের ছিল না। এই নীতিমালার সুযোগে আমরা স্বর্ণ এখন অলংকার এবং অন্যান্য গোল্ড আমরা আমদানি করার সুযোগ পেয়েছি। যদিও এটা কয়েক মাস হইল চালু হয়েছে, এখন পর্যন্ত আমাদের 1-2 জন ডিলার ছাড়া কেউ আমদানি করতে পারে নাই। এবং এই আমদানি নীতিটাও যেহেতু এই নতুন, এখানেও অনেক সংস্কারের ব্যাপার রয়েছে। কারণ যে 14টি প্রতিষ্ঠান কিন্তু এখন পর্যন্ত লাইসেন্সের জন্য আবেদন করেছেন, এবং ডায়মন্ড ওয়ার্ল্ড যথাযথভাবে কিন্তু পারমিশনটা পেয়েছে, এবং ওনারা কিছুটা ইম্পোর্টও করছেন, কিছুটা আমদানি করেছে। ডায়মন্ড ওয়ার্ল্ডই প্রথম বাংলাদেশে আমদানি করেছে, আর একটি প্রতিষ্ঠান করছে। কিন্তু আমি যেটা বলছি যে এখন বিশ্ববাজার থেকে এক ভরি স্বর্ণ আনতে গেলে আমদানি কস্ট পড়ে যায় 3,500 টাকা, অর্থাৎ প্রতি ভরিতে 2,000 টাকা ট্যাক্স দিতে হবে। এরপরে অন্যান্য প্রক্রিয়ায় এই 3,500 কিন্তু আন্তর্জাতিক বাজার থেকে এমনি আমাদের দেশে বেশি পড়ে। এর সাথে আপনার মুনাফা যোগ করে আমরা দামটাকে নির্ধারণ করে থাকি। জি, ধন্যবাদ। কথা বলতে চাচ্ছি ডক্টর মাহফুজ কবির আপনার সাথে, কিভাবে আসলে এই স্বর্ণের মূল্যের উপর মার্কিন ডলারের প্রভাব বিস্তার করে, একটু যদি আমাদেরকে বিস্তারিতভাবে জানাতেন। ধন্যবাদ। মার্কিন ডলারের দাম যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা অটোমেটিক প্রাইস ট্রান্সমিশন হয়ে থাকে। তার কারণ যদি টাকার মান কমে যায় বা যখন আসলে ডলার শক্তিশালী হয়, তখন কিন্তু আসলে এই পুরো পৃথিবী জুড়ে কিন্তু একটা প্রভাব পড়ে। এটা একটা বিষয়। আবার ডলারের দাম বেড়ে গেলে যে শুধু স্বর্ণের দাম বাড়বে, সেটাও কিন্তু ঠিক না। মানে এটা এমন এক ধরনের আচরণ করে যেটা আসলে ঠিক মানে প্রকাশ করা যায় না। মানে সাধারণ যে চাহিদা যোগান যে তত্ত্ব, সেগুলো দিয়ে প্রকাশ করা যায় না। তবে সাধারণভাবে দেখা গেছে যে যখন অর্থনীতিতে কোনো সংকট দেখা যায়, মানে বিশ্ব অর্থনীতিতে সংকট দেখা গেলে, সেটা যুদ্ধ হতে পারে, সেটা মন্দা হতে পারে, তো এই সময়টাতে কিন্তু এই অবস্থা দেখা যেতে পারে। তো এইবার যেটা দেখা যাচ্ছে যে করোনা পরিস্থিতি যেহেতু প্রলম্বিত হচ্ছে, এবং এই অবস্থায় কিন্তু যে বিশ্ব বাজারে বড় বড় বিনিয়োগকারী যারা আছে, তারা কিন্তু বেশ একটা অনিশ্চয়তায় পড়ে গেছেন। তো এটা একটা বিষয়
হতে পারে একটা এই স্বর্ণের বাজার দামের ঊর্ধ্বমুখী হওয়ার কারণ। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিদিন কিন্তু আসলে স্বর্ণের দাম কিছু করে বাড়ছে। তো এই অবস্থায় আমরা যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কিন্তু ইভেন আমেরিকাতে নিউ ইয়র্কের যে কারেন্ট প্রাইস এটাও কিন্তু আস্তে আস্তে বেড়েছে। গতকালকের চাইতে কিন্তু আজকে দাম বেশি। মানে তার মানে কি, আসলে আন্তর্জাতিক বাজারে যখন স্বর্ণের দাম বাড়ে তখন কিন্তু আসলে কিছু করার থাকে না। এই দেশ থেকে যেন স্বর্ণ পাচার না হয়ে যায়, তার কারণ অনেক সময় ইনফর্মাল রুট থাকে, সেই রুটগুলো আসলে ঠেকানো যায় না। তো এই অবস্থায় কিন্তু যারা জুয়েলারি ব্যবসা করেন বা এই যে স্বর্ণের বাজারে যারা হচ্ছে যে মূল যারা প্লেয়ার, তারা কিন্তু এই কাজটা করে থাকেন যে ওই অ্যাডজাস্টমেন্ট তারা করে থাকেন। আর এটা এমন একটা বাজার যেখানে হচ্ছে যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা যেটাকে বলে সেটা কিন্তু পজিটিভ। তার মানে দাম বাড়লে কিন্তু আসলে তাদের কোনো লাভ নেই, মানে যারা ব্যবসা করেন তারা সবসময় চান যে এই জিনিসটা বিক্রি হোক, এবং বিক্রি হলে তারা আসলে টিকে থাকবেন। তো এই অবস্থায় দাম বাড়িয়ে কিন্তু তাদের সেরকম কোনো লাভ নেই। তো এরকম একটা ধারণা আছে, ভুল ধারণা আছে যে দাম বোধহয় তারা ইচ্ছা করে বাড়ান কারসাজি করে থাকেন। তো এখন এই মুহূর্তে কিন্তু অনেক জুয়েলারি মালিক তারা কিন্তু চিন্তা করছেন যে তাদের ব্যবসায় কিন্তু যে কোনো সময় বন্ধ করে দেওয়া লাগতে পারে। তো এই অবস্থাটা আসলে আন্তর্জাতিক বাজারের দাম এবং প্রতিবেশী বাজারের দাম, মানে যেমন আমাদের ভারতের যে বাজার একটা মানে দ্বিতীয় প্রধান বাজার পৃথিবীর বাজারের মধ্যে, তো তাদের ওইখানে দাম বাড়লে অটোমেটিক্যালি কিন্তু আমাদের দেশে এটা করতে হবে, মানে এটা বাধ্য হন তারা দামটা বাড়াতে। তো এই অবস্থাগুলি আসলে কাজ করে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে করোনার জন্য পরিস্থিতি যেই চেঞ্জটা হয়তো আসতে পারে, তো যখনই দেখা যাবে যে এরকম কিছু একটি সিচুয়েশন খারাপ হচ্ছে বা ভালো হচ্ছে, তখনই যদি সেই প্রভাবটা গিয়ে স্বর্ণের দামের উপরে গিয়ে পড়ে, তাহলে কিন্তু এটা দেখা যাবে যে আমাদের যারা আমজনতা আছে সবার জন্য কিন্তু জিনিসটা একটু সমস্যায় দাঁড়াতে হবে শেষ পর্যন্ত। তো এই ব্যাপারে একটু জানান যে এই প্রতিটা সিচুয়েশনের সাথে কি কোপ আপ করা যায় না? প্রতিটা সিচুয়েশনেই কি স্বর্ণের দাম এরকম করে ঊর্ধ্বমুখী হতে হবে? আসলে স্বর্ণের বাজার যেটা বিশ্ব বাজার, সেটা কিন্তু ঠিক আমাদের দেশে বা মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা আছে কিনা সেই বিষয়টার উপরে কিন্তু নির্ধারিত হয় না। এখানে আসলে অনেক বড় বড় ইনভেস্টর আছেন যারা আসলে দামের উপর প্রভাব সৃষ্টি করেন। আর বিশেষ করে যেমন চায়না সবচেয়ে বড় ক্রেতা কিন্তু, এবং তাদের শুধুমাত্র অলংকারের জন্য নয়, তাদের ইন্ডাস্ট্রিতে এটাকে ইউজ করা হয়, অন্যান্য যে সমস্ত ইনভেস্টমেন্ট সেগুলোতে ইউজ করা হয়। তারা কি করে, তারা কিন্তু 355 মেট্রিক টন বছরে উৎপাদন করে, কিন্তু তারা কনজিউম করেন কিন্তু প্রায় 900 মেট্রিক টন বছরে। আবার ইন্ডিয়া, তারা কিন্তু তেমন একটা প্রডিউস করে না, কিন্তু তারা কিন্তু দ্বিতীয় প্রধান ক্রেতা। তো ওই সমস্ত বাজারে যদি কিছু একটা হয় তাহলে সেটা অটোমেটিক্যালি কিন্তু গিয়ে আসলে আমাদের মতো দেশ যে যারা তাদের উপরে গিয়ে পড়ে। এবং মধ্যবিত্তরা আসলে স্বর্ণে বিনিয়োগ করেন, এটা মানে নিম্ন মধ্যবিত্তরা সবাই করেন, এবং এটা একটা নিশ্চয়তা থাকে আর কি, যেটা ভালো বিনিয়োগের জায়গা। এবং সেইখানে যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে যারা মধ্যবিত্ত তারা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যান। তো এই জায়গাতে আরো তো আরেকটা বিষয় হলো যে যারা হচ্ছে ব্যবসায়ী তারা কিন্তু আসলে ঠিক উচ্চবিত্তদেরকে টার্গেট করে তারা কিন্তু ব্যবসা করেন, বিশেষ করে জুয়েলারি যারা মালিক তারা। তো কি করে, তাদের কিন্তু ওই মধ্যবিত্তরাই টার্গেট, এবং তারা যদি বাজারে আসতে না পারেন এই স্বর্ণের দাম বেশি হওয়ার কারণে, তাহলে কিন্তু আসলে ব্যবসায় কিন্তু ক্ষতি এই যারা জুয়েলারি মালিক তাদেরই। তো এই জায়গাতে আসলে যদি বিশ্ববাজারে কোনো অস্থিরতা দেখা দেয় দামের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে আসলে আমাদের দেশের মতো দেশে কিছু করার নেই সেই অর্থে। জি, ডক্টর দিলীপ রায়, যে প্রশ্নটা ওনাকে করেছিলাম একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। জানতে চাবো যে আম জনতার দিকে তাকিয়ে এবং মধ্যবিত্ত যারা আছেন বা নিম্নবিত্ত যারা আছেন ওদের দিকে তাকিয়ে কি কখনো কোনো ডিসিশন নেওয়া হয়েছে, নাকি সবসময় দেখা গেছে যে এরকম করোনাকালীন বা এরকম কোনো সমস্যার সময়টাতে স্বর্ণের দাম সবসময় ঊর্ধ্বমুখী হয়ে গেছে? ধন্যবাদ। আসলে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির সাহেব সুন্দর কথা বলেছেন, যে ব্যাখ্যাটা আমার কাছ থেকে আসা প্রথমে উচিত ছিল, উনি দিয়েছেন। এটা আমাদের ব্যবসায়ীদের জন্য আরো আনন্দদায়ক। আসলে ব্যবসায়ীরা চায় ব্যবসা করতে, ব্যবসা করে মুনাফা করতে। স্বর্ণের দাম বাড়লে আমাদের আসলে ব্যবসায়ীদের একটা আতঙ্কের মধ্যে থাকতে হয়, কারণ আপনার বাড়ির দাম বাড়লো, কিন্তু বাড়ি যদি আপনি বিক্রি করে চলে যান তাহলে আপনি লাভবান। আমাদের স্বর্ণের দাম বাড়লে এখন যদি আমার সমস্ত স্টক বিক্রি করে আমি অন্য ব্যবসায় চলে যাই তাহলে আমি লাভবান হতে পারবো, কিন্তু এই ব্যবসায় থেকে স্বর্ণের দাম বৃদ্ধি মানে আমার কাস্টমার কমে যাবে। আজকে যে করোনাকালীন যে সময়টা আজকে চলছে, দীর্ঘ 6 মাস অতিবাহিত হতে চলেছে, আমরা ব্যবসায়ীরা
নিঃস্ব হতে চলেছি। এই যে স্বর্ণের দাম বেড়েছে, বিশ্ব বাজারেই বললাম অলংকারের কোনো চাহিদা নাই, কারণ পৃথিবীতে কেউ এখন অলংকারের দিকে ঝুঁকে নাই। কোনো পারিবারিক অনুষ্ঠান নাই, কোনো সামাজিক অনুষ্ঠান নাই, যে কারণে স্বর্ণ মানুষ এখন ব্যবহার করছেই না। তারপরেও কিন্তু এই মূল্য বৃদ্ধিটা তাও মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৃদ্ধি এখন। এই যে বর্তমান 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 74,000 টাকা। এই হিসাবে আমাদের যে অবস্থা, যেটা বলেছেন মাহফুজ কবির সাহেব ইঙ্গিত দিয়েছে, যে আমাদের দোকান খোলা রেখে আমরা জীবন জীবিকার সাথে লড়বার যেও কিন্তু আজকে আমরা নিঃস্ব হতে চলেছি। কারণ প্রতিটা দোকান দেখবেন মার্কেটে দোকান খোলা রয়েছে, কাস্টমার নেই, কিন্তু প্রতিদিনই একটা মধ্যবিত্ত বা মিডিল ক্লাস যে ব্যবসায়ী রয়েছে তার কিন্তু মাসিক 10 থেকে 12 লক্ষ টাকা খরচ আছে দোকান খোলা রাখলেই, আপনার দোকানের খরচ, স্টাফ বেতন সহ। কিন্তু এই 12 লক্ষ টাকায় কিন্তু আমার মাসিক বিক্রিও নেই, যে অবস্থায় এসে দাঁড়িয়েছে। অতএব আমরা কিন্তু এই শিল্পটা একদিন সম্ভাবনাময় শিল্প ছিল। আমরা নতুন একটি স্বর্ণ নীতিমালা পেয়েছিলাম, আমরা চিন্তা করেছিলাম যে আমরা বিশ্ববাজারের সাথে লড়ব এবং আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা, কারণ আমাদের দেশে আপনারা জানেন যে ভালো শিল্পী রয়েছে, যেটা আজকে দুবাই, ইন্ডিয়া, আমাদের দেশের শিল্পীরা যে স্বর্ণের কাজ করে তারা ওই দেশকে মহিমান্বিত করছে। কিন্তু এই শিল্পীগুলি কিন্তু একসময় বাংলাদেশের ছিল, কিন্তু আমাদের এই ধরনের সুযোগ ছিল না বলে তাদেরকে আমরা ধরে রাখতে পারি। সেই আলোকেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা স্বর্ণ নীতিমালা দিয়েছিলেন, যেটায় আমরা এক্সপোর্টে চলে যাব চিন্তা করেছি। কিন্তু এই করোনার কারণে আমরা বাধাগ্রস্ত হয়েছি। তবে আমার বিশ্বাস, যেভাবে তো আর বাজার চলবে না, আজকে যেভাবে ঊর্ধ্বমুখী হয়েছে এটা বললাম স্বাভাবিক গতিতে হয় না। ঠিক যখন দেখবেন যে স্বর্ণের বাজারটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে, তখন কিন্তু আবার অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই যে কথাটা আমাদের পূর্ববর্তী বক্তা বলেছে, যে স্বর্ণ আসলে একটা গুড ইনভেস্ট মধ্যবিত্তদের জন্য। এই ব্যাপারে আপনার সাথে আমরা আরো আলোচনা করব, একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিউজ 24 এ যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর পর্দায়। দেখছেন এভ্যালি প্রেজেন্স বিট সংলাপ। কথা বলছিলাম স্বর্ণের দাম ও বিশ্ব বাজার নিয়ে। এখন কথা বলতে চাচ্ছি ডক্টর মাহফুজ কবির আপনার সাথে। একটু জানতে চাবো আপনার থেকে যে ডিলার লাইসেন্স পাওয়ার 6 মাসের মধ্যে বৈধভাবে প্রথমবার স্বর্ণ আমদানি করেছে কিন্তু ডায়মন্ড ওয়ার্ল্ড, এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে 14টি প্রতিষ্ঠানও কিন্তু বাংলাদেশ ব্যাংকে লাইসেন্সের জন্য আবেদন করেছে। তো এই আমদানিটা শুরু হওয়ার পরেও দেখা যাচ্ছে কোনোভাবে আসলে স্বর্ণের দাম কমছে না, এটা কেন হচ্ছে? যেটা আগে বলেছিলাম যে স্বর্ণের বাজারের দাম নির্ভর করে কিন্তু আন্তর্জাতিক বাজারে কিরকম হবে সেরকম। তবে একটা কথা ডক্টর দিলীপ রয় বলেছেন খুব ইন্টারেস্টিং, যে এখানে যদি ট্যাক্সের পরিমাণটা বেশি থাকে, স্বর্ণ তো বাংলাদেশে যেটা ট্রিট করা হয় সেগুলো একটা লাক্সারি আইটেম হিসেবে, কিন্তু আমাদের একটু চিন্তা করতে হবে যে আসলে স্বর্ণের ক্রেতা, মূল ক্রেতা কারা, মানে সংখ্যার দিক থেকে। এটা কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত, অনেক সময় নিম্নবিত্ত মানুষ, তারা কিন্তু একদম গ্রামে গঞ্জে, তারা কিন্তু এই বিনিয়োগের জায়গা, যে ভবিষ্যতে কোনো একটা বিপদ আপদে পড়লে বা মেয়ের বিয়ে, ছেলের পড়ালেখা বা সংসারে অন্য কোনো বিপদ, এক্স্যাক্টলি, বা নতুন কোনো বিনিয়োগ যদি তারা করতে চান, এটার জন্যও কিন্তু তখন তারা সেল করবেন, এই আশায় কিন্তু একটা গয়না বা কোনো কিছু করে থাকেন। তো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আসলে আমাদের যে ইম্পোর্ট ডিউটি, সেটা একটু ধার্য করা দরকার ছিল, যে শুধুমাত্র এইটাকে লাক্সারি আইটেম হিসেবে চিন্তা করলে হবে না। তো এই ক্ষেত্রে যদি এই ট্যাক্সটা একটু কমানো যেত এবং অন্যান্য যে সমস্ত চার্জ, যেটা অলরেডি উনি মেনশন করেছেন, যেটা যদি কমানো যেত, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই যে ইম্পোর্ট করে, মানে একদম ডিলারের মাধ্যমে ইম্পোর্ট করে যে দামটা হতো, সেই দামটা কিন্তু অনেকটাই নাগাল থাকতো। তার কারণ 1-2 হাজার টাকা যদি কম হয় দাম স্বর্ণের, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় একটা প্রভাব বিস্তার করে এই সাধারণ মানুষের কেনার ক্ষেত্রে। এটি একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে লাগেজের মাধ্যমে যে সমস্ত স্বর্ণগুলো আসে, মানে বিমানবন্দর দিয়ে, তো সেই জায়গাতে কিন্তু আসলে কম্পারেটিভলি, মানে ডিলারের মাধ্যমে কেনার চাইতে কিন্তু ওইখানে কিনলে কিন্তু
দামটা সেক্ষেত্রে একটু কম পাওয়া যায়, এবং যেটা ট্রেডিশনালি এত বছর ধরে চলছে। এই করোনার সময়ে যেটা হলো যে আসলে ওরকম ভাবে তো আসলে মানে লাগেজ যে পার্টি তারা কিন্তু আসছেন না, তো যার ফলে কিন্তু এই যে এইভাবে যদি নরমালি যারা ইম্পোর্ট করছে তাদের মাধ্যমে ইম্পোর্ট হলে তাহলে সেক্ষেত্রে দাম কমার কিন্তু এরকম ভাবে সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো এইটাই হচ্ছে মূল কথা, যে আমাদেরকে আসলে ওই জায়গাটা একটু চিন্তা করতে হবে যে ওই যে ইম্পোর্ট ডিউটি এবং অন্যান্য যে সমস্ত খরচ, সেই খরচটা একটু রেশনালাইজ করলে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আসলে মূল ক্রেতা যারা তারা যেন ক্ষতিগ্রস্ত না হন, এবং তারা যেন এইটাকে আসলে ঠিক একটা পণ্য ক্রয় না, আসলে একটা বিনিয়োগ, সেইভাবে চিন্তা করে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য, মানে সাধারণ মানুষের জন্য সেইভাবে যদি আমরা আমাদের ট্যাক্স এবং ফি গুলো ধার্য করি, তাহলে সেই ক্ষেত্রে এই যারা ডিলার তারা উৎসাহিত হবেন, এবং স্বর্ণের বাজারেও একটা স্থিতিশীলতা আসতেও সেটা হেল্প করবে। জি, ডক্টর দিলীপ রায়, আপনার কাছে একই প্রশ্ন নিয়ে আসছে যে আমদানি হওয়ার পরেও কিন্তু দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, কারণটা কি মনে হয়? উনি যেটা বলেছেন ডক্টর মাহফুজ কবির, ওটার সাথে আপনি সহমত, নাকি আরো কিছু কারণ আছে বলে আপনি মনে করেন? আমি মাহফুজ কবির সাহেবের সাথে একমত। এখানে আমদানিটা আসলে আমাদের দেশে এখনো ওই পর্যায়ে শুরু হয়নি, কারণ 2-3 মাস হলো আমরা এই নীতিমালাটার বাস্তবায়নের পথে যাচ্ছি। এই নীতিমালার ভিতরেও অনেক আমাদের সংস্কারের প্রয়োজন আছে, আমরা যা লক্ষ্য করছি। এবং নীতিমালায় ব্যক্তি পর্যায়ে যেমন ডিলার দেওয়া হয়েছে, ব্যাংকিং সেক্টরেও কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু সেই ব্যাংকগুলি কলম এখনো স্বর্ণ আমদানি করে নাই। অর্থাৎ একজন দোকানদার প্রতিদিন আজকে তার চাহিদা মোতাবেক 10 ভরি সোনা লাগবে, সে যে একটা জায়গার থেকে যায় নিবে, এই সুযোগটা কলম এখনো আমরা এই বাজারটা সৃষ্টি করতে পারি না। যার জন্য আমাদের এই নীতিমালাটাকে এটাকে যাতে যুগোপযোগী করা যায়। আর সব থেকে বড় কথা যেটা, যে স্বর্ণ কিন্তু একটা পানির মতন, এটা নির্মগতিতে চলে। এই যে আন্তর্জাতিক চোরা কারবারি যেটা আমরা বলি, এর সাথে কলাম আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কোনো স্বর্ণ ব্যবসায়ীকে পাওয়া যায়নি। এটা আলাদা একটা সিন্ডিকেট আছে, আলাদা একটা চক্র আছে। আমার পার্শ্ববর্তী দেশ যদি স্বর্ণের দাম কম থাকে, তখন কিন্তু এই চোরা চালানিটার মাত্রা বেড়ে যায়। এই জন্য আমাদেরকে পার্শ্ববর্তী দেশের সাথেও সমন্বয় রেখেই কিন্তু বাংলাদেশের দামটা নির্ধারণ করতে হবে, না হলে আপনি এই আমাদের বাজারের স্বর্ণ আমাদের দেশে থাকবে। এই জন্য আমাদের উদ্যোগ ভালো সরকারের, এটাকে নিয়ে আমরা মনে করি যে আরো যুগোপযোগী করে একটি, যাতে আমরা আমাদের সেই পুরানো গৌরব, অর্থাৎ আপনি জানেন যে উচ্চবিত্ত যারা স্বর্ণ কেনে এরা কলম বাইরের থেকে কিনে নিয়ে আসে, কারণ বাজারে যখন ভারতের সাথে আমাদের এখানে 3000-4000 টাকা ভরিতে ডিফারেন্স ছিল করোনার আগে, আমরা দেখতাম যে অনেকেই ইন্ডিয়ায় যে তারা কাপড়ও কিনে নিয়ে আসতো, স্বর্ণও নিয়ে আসতো। আমাদের প্রকৃত কাস্টমার কিন্তু মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরাই। অর্থাৎ যাদের দৈনন্দিন একটা নাকফুল লাগে, কানফুল লাগে, তার বাচ্চার অনুষ্ঠানে লাগে, বিয়ে শাদী ছোটখাটোর মধ্যে যে সব গয়নাগাটি, এটাই আমরা বিক্রি করে থাকি। অর্থাৎ এদের দিকে তাকিয়ে, এবং এই শিল্পে কিন্তু আপনারা জানেন যে প্রায় 20 লক্ষ লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। কারণ আমাদের তাঁতিবাজারের যে শিল্পীরা রয়েছে, আমাদের দোকান রয়েছে, আমাদের কর্মচারীরা রয়েছে। অর্থাৎ এই ধরনের একটি শিল্পকে বাঁচায় রাখতে আমরা কিন্তু সরকারি কোনো প্রণোদনা গ্রহণ করি নাই, তারপরেও কিন্তু আমরা এই ব্যবসাটাকে টিকে রাখার জন্য চেষ্টা করছি। কিন্তু যেটা মাহফুজ কবির সাহেব ইঙ্গিত করেছে, যে আমাদের এইভাবে যদি আর কয়েক মাস চলে, তাহলে আমাদের 50% দোকান কিন্তু বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। কারণ এই যে দিন দিন আমরা বিক্রি হচ্ছে না, কাস্টমার আসতেছে না, কিন্তু আমার পুঁজি প্রতি মাসেই হয়তো 20 ভরি, 30 ভরি, 50 ভরি, 100 ভরি করে আমার ঘাটতি হচ্ছে। দেখা যাবে এক সময় আমার যা পুঁজি ছিল, এটা আমি প্রতি মাসেই লোকসানে দিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। অতএব এই সেক্টরের দিকে মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা রয়েছেন, এটাকেও একটু নজর দেওয়া দরকার। যেমন আমাদের তাৎক্ষণিকভাবে আমরা গার্মেন্টস সেক্টরের দিকে আমরা লক্ষ্য সরকার রেখেছিল বলে, কিন্তু অবশ্যই সরকারের এই ব্যাপারে কি ভূমিকা আছে এটা নিয়ে আমরা কথা বলবো। একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিউজ 24 যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে, সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। দেখছেন নিউজ 24। কথা বলছিলাম স্বর্ণের দাম ও বিশ্ব বাজার নিয়ে। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে আসছি। ডক্টর দিলীপ রায় যে কথাটি বললেন যে সরকারের আসলে কি কি করণীয় আছে, একই ব্যাপারে আপনার কাছে আমি প্রশ্ন করব যে আসলে স্বর্ণের বাজার নিয়ন্ত্রণে সরকার কি ভূমিকা পালন করতে পারে বলে আপনার মনে করেন, বা কি কি করেছে, আরও কি করণীয় আছে? হ্যাঁ, এখানে আসলে ঠিক নিয়ন্ত্রণ নয়, আমি বলবো যে এটা একটু রেগুলেট করা, মানে এখানে যাতে কোনো রকমের ইনএফিসিয়েন্সি বা কোনো রকমের অসাধু প্রবণতা না দেখা যায়, এবং যারা ব্যবসায়ী তারা যেন স্বচ্ছন্দে ব্যবসা করতে পারেন এবং ক্রেতারাও যাতে না ঠকেন। তো এই বিষয়গুলো একটু দেখা, এবং একটা বিষয় যে আমাদের ঠিক ওই স্বর্ণ যেভাবে এখানে কেনা বেচা হয়, মানে বিশেষ করে যে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে যেভাবে নিয়ে আসা হয়, তো যে নীতিটা করা হয়েছে, তো সেই নীতিটা উনি যেটা বললেন যে এটা একটু ইমপ্রুভ করতে হবে। আমার মনে হয় কি যে এখানে আসলে সরকারের দেখতে হবে যে এই হঠাৎ করে, মানে এই যে যখন আন্তর্জাতিক বাজারে যে স্বর্ণের দাম বেড়ে গেল, সঙ্গে সঙ্গেই হয়তো ওই পরিমাণে আমদানি হয় না। তো এই কিছুটা স্পেস যদি দেওয়া যায় ক্রেতাদের জন্য, বিশেষ করে যারা মালিক তারা এটা করতে পারেন সমিতির দিক থেকে, যে এই এখন একটা সুযোগ আছে যে দাম সামনের দিকে বেড়ে যেতে পারে খুব দ্রুত। তো এই অবস্থায় কিছুটা স্পেস যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যারা আসলে একটু কিনতে চান তখন কিন্তু তারা কিনতে পারেন, যাদের হাতে টাকা আছে। তো এইরকম করে কিছুটা আমার মনে হয় যে ক্রেতাদের জন্য যদি স্পেস থাকে কিছুটা, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে এই যে এই সময়গুলোতে আর কি, যে যখন সংকট তৈরি হয়, যখন দাম বাড়ার একটা, মানে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার একটা প্রবণতা থাকে, তো এই সময়টায় যেন মানে খুব দ্রুত সঙ্গে সঙ্গে যেন দামটা না বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে দেশীয় যারা ক্রেতা আছেন তারা কিনতে ইন্টারেস্টেড হতে পারেন। আর এই সময় যেটা দেখা গেল যে করোনার সময়ে, এই সময়ে অনেকটাই স্থবির। তো এই অবস্থায় আসলে এই যারা ব্যবসায়ী তাদেরকে বাঁচতে হবে, যেটা উনি ঠিকই বলেছেন। তো এই অবস্থায় অন্যান্য খাতের মতো, অন্যান্য শিল্পের মতো যাতে তারা কিছুটা সহযোগিতা পান, তো সেটা একটু চিন্তা করতে হবে যে এখনো সুযোগ আছে। আর করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটা তো আমরা জানি না। তো এই অবস্থায় তারা যাতে ব্যাপকভাবে ব্যবসা থেকে চলে না যান, সেটা একটু দেখতে হবে। আর এই যারা হচ্ছে এখানকার শিল্পী, যেটা কথা বলেছেন, যে তারা কিন্তু চাইলেই হুট করেই এই পেশা ছেড়ে দিতে পারবেন না, তার কারণ এই পেশায় একটা বড় রকমের স্কিল দরকার হয়, এবং স্কিলটা কিন্তু বেশ লম্বা সময় ধরে অর্জন করতে হয়। অবশ্যই। এবং এখানকার যারা শিল্পী তারা মানে অন্য পেশার মতো নয়, তো এটা একটু বুঝতে হবে। এবং এখানে ব্যাপক সংখ্যক শিল্পী জড়িয়ে আছেন, তো তাদের কথা চিন্তা করতে হবে এবং সেইভাবে আসলে ফ্যাসিলিটেট করতে হবে সরকারকে মূলত, তাহলে কিন্তু বাজারটা ভালো থাকবে এবং বাজারটা সুস্থভাবে সবার জন্য আসলে উপযোগী হবে। জি, খুব সুন্দরভাবে বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর দিলীপ রায়, আপনার কাছে আসতে চাচ্ছি একই প্রশ্ন নিয়ে, যে আসলে সরকার থেকে কি ধরনের আপনারা সাহায্য চাচ্ছেন, বা কি ধরনের মনে করেন যে এইভাবে যদি ব্যাপারটাকে আগানো হয় তাহলে হয়তো সামনের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকতে পারবে? সরকারের অনেক কিছু করণীয় রয়েছে, কারণ প্রত্যেক সেক্টরে ব্যবসায়ী বান্ধব সরকার আমরা বলি, এবং অনেক চেষ্টাও করছেন, এটাও আমাদের স্বীকার করতে হবে। কিন্তু এখানে দুইটা বিষয় রয়েছে। দেখেন, আপনি এক ভরি স্বর্ণ আমদানি করতে গেলে 2000 টাকা আমদানি ট্যাক্স প্লাস এলসি কস্ট ট্যাক্স মিলে আরো 1500, 3500 প্লাস যখন এই স্বর্ণটা আমি আপনার কাছে বিক্রি করব তখন কিন্তু 5% ভ্যাট আছে। অর্থাৎ আজকে 74,000 টাকা ভরি, এক ভরি সোনায় আপনারও ট্যাক্স দিতে হবে 4000 টাকা, তাহলে 3.5 আর 4, 7,500 টাকা মানে উইদাউট প্রফিটেই কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে বাংলাদেশের পার্থক্যটা রয়ে যাচ্ছে। এই জন্য অনেক সময় কিন্তু ক্রেতারা বলে বিদেশে দাম কম, আপনারা কেন এত বেশি। কিন্তু এই যে ঘটনাগুলি রয়েছে, যেমন পার্শ্ববর্তী দেশ আমাদের ভ্যাট আছে 1%, এটিকে যদি সরকার এই ভ্যাটটাকে যদি 5% না নিয়ে যদি 1% করে, তাহলে কিন্তু এখানে যারা সাধারণ জনগণ, যারা ক্রেতা রয়েছে, তারা কিন্তু 4000 টাকা এই জায়গায় তারা সেভ করতে পারে। এই জন্য আমি মনে করি যে এই বিষয়গুলিকে মাথায় রেখে সরকারের সাথে একটা আলোচনায় আমাদের বসতে হবে। আর প্রণোদনার কথা যেটা বলেছি, এটা একটা প্যাকেজে আমরা আছে, হয়তো আমাদের কিছু ব্যবসায়ী সুযোগ সুবিধাটা নিতে পারবে, কিন্তু ব্যাংকের তো জানেন এটা স্পষ্ট ভাষায় বলতে হয়, তেলে মাথায় তেল দেয়। কিন্তু যারা ছোট পুঁজির ব্যবসায়ী আছে, ক্ষুদ্র মাঝারি দোকানদার আছে, এরা কিন্তু ব্যাংকিং লোনের সুবিধাটা তারা নিতে পারছে। অতএব এই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কিভাবে আবার
এদেরকে প্রণোদনার আওতায় এনে এই শিল্পটাকে বাঁচায় রেখে যায়, এটাই হলো আমাদেরই। তবে আমি এটা সাধারণের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা অস্থির হয়ে, এখন আমরা যেটা লক্ষ্য করছি, আমরা দোকানে বিক্রির থেকে আমাদের পুরানো গয়নার ক্রয়ের চাহিদা বেড়ে গেছে। কারণ আমি ডেলি যদি 1 লাখ টাকার সোনা বিক্রি করি, তাহলে দেখা যাচ্ছে 5 লাখ টাকার পুরনো স্বর্ণ আমার কিনতে হচ্ছে। কারণ যেসব কাস্টমারদের আমরা আগে সেবা দিয়েছি, তারা এখন কেউ অভাবের কারণেও বিক্রি করতেছে, আবার মনে করতেছে আমি একটা ভালো বাজারে দাম পেয়েছি, আমি এই সময় বিক্রি করে দিই। এই প্রবণতাটা কিন্তু আমরা দোকানদাররা প্রতিদিনই আমরা লক্ষ্য করছি। তাই ক্রেতাদের আমি অনুরোধ করব যে আপনারা স্বর্ণ সবসময় আপনার একটা সম্পদ, যে কোনো সময় এটা আপনার যদি প্রয়োজন না হয়, তাহলে এই দাম বাড়ছে বলে বিক্রির যে প্রবণতাটা অনেকের ভিতর লক্ষ্য করা গেছে, এটা যাতে না করেন। কারণ বাজার এইভাবে থাকতে পারে না। আমাদের করোনাও একদিন চলে যাবে, স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসব, আবার আমাদের আনন্দ ফিরে পাবো, ব্যবসায়ীরাও আবার ঘুরে দাঁড়াবে। তাই সকলকেই সহনশীলতার সাথে, এবং আমি ব্যবসায়ীদের অনুরোধ করব যাদের কাছে সেবা দেওয়ার দরকার, কারণ আমরা এতদিন বিক্রি করেছি, এখন কেউ যাতে বিক্রি করতে এসে ফিরে না যায়, এ ব্যাপারেও আমরা সমিতি থেকে নির্দেশনা দিয়েছি। এবং আমিও আহ্বান জানাবো যে আমরা পারস্পরিক প্রত্যেকের সুখ দুঃখের সাথী হয়ে এই দেশটাকে আমরা অবশ্যই। জি, অনেক ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথিদের অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বীজ সংলাপ এখানেই শেষ করছি। দর্শক, কাজের প্রয়োজনে আমাদের সকলকে ঘর থেকে বের হতে হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজে নিরাপদ থাকি, নিজের পরিবারকে নিরাপদ রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।